27 সেপ্টেম্বর 2025 তামিলনাড়ুর কারুর জেলার জন্য এটি ছিল একটি সাধারণ দিন, যা শেষ পর্যন্ত এক জাতীয় ট্র্যাজেডিতে পরিণত হয়। দিনটি শুরু হয়েছিল উৎসবের আমেজে, কিন্তু শেষ হয় আর্তনাদ আর কান্নায়। তামিল সিনেমা সুপারস্টার কোটি কোটি মানুষের থালাপাথি বিজয় রাজনীতিতে পা রেখেছেন। তার নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগমের জনসভা ঘিরে সমর্থকদের মধ্যে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। কিন্তু এই উচ্ছ্বাসই যে কিছুক্ষণের মধ্যে ৩৯টি তরতাজা প্রাণের বিনিময়ে এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। কিভাবে একটি রাজনৈতিক সমাবেশ মুহূর্তের মধ্যে মৃত্যু ফাঁদে পরিণত হল? এর জন্য দায়ী কে? নেতার প্রতি অন্ধ ভক্তি, আয়োজকদের চরম অব্যবস্থাপনা, নাকি প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা? আপনারা দেখছেন শর্টস আপ, আর আজ আমরা ব্যবচ্ছেদ করব কারুর ট্র্যাজেডির সেই কালো অধ্যায়, যা ভারতের তারকা রাজনীতির এক অন্ধকার দিককে উন্মোচিত করে দিয়েছে। বিপর্যয়ের বীজ বোনা হয়েছিল ঘটনার বহু ঘণ্টা আগে থেকেই। প্রিয় নেতাকে এক ঝলক দেখার জন্য সমর্থকরা সকাল থেকে কারুরের সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। শিশু, নারী, বৃদ্ধ সব বয়সের মানুষ ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন তীব্র গরমের মধ্যে। 1 ঘণ্টা, 2 ঘণ্টা, দেখতে দেখতে প্রায় 7 ঘণ্টা কেটে গেল, কিন্তু থালাপথি বিজয়ের দেখা নেই। আয়োজকরা অনুমতি নিয়েছিলেন 30,000 মানুষের জন্য, কিন্তু সময়ের সাথে সাথে ভিড় প্রায় দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 60,000-এ। সমাবেশস্থলটি এত বিশাল জনস্রোত সামলানোর জন্য একেবারেই প্রস্তুত ছিল না। সরু প্রবেশপথ, জরুরি প্রস্থানের রাস্তার অভাব আর তিলধারণের জায়গা না থাকা, সবকিছু মিলিয়ে পরিস্থিতি একটি টাইম বোমের মতো হয়ে উঠেছিল। আর সেই বোমায় বিস্ফোরণ ঘটায় একটি খবর: থালাপতি বিজয় অবশেষে আসছেন। সন্ধে 7:45 নাগাদ বিজয় মঞ্চে পৌঁছানোর সাথে সাথে নিয়ন্ত্রণের শেষ সুতোটিও ছিঁড়ে যায়। হাজার হাজার মানুষ একসাথে ব্যারিকেডের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে তৈরি হয় এক ভয়াবহ পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের চাপে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। প্রচণ্ড গরমে আর ধাক্কাধাক্কিতে মানুষ জ্ঞান হারাতে শুরু করে। বহু শিশু তাদের বাবা মায়ের হাত থেকে বিচ্ছিন্ন হয়ে ভিড়ের পায়ে পিষ্ট হয়ে যায়। কিছু রিপোর্ট অনুযায়ী ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চলে যাওয়ায় আতঙ্ক আরও কয়েক গুণ বেড়ে যায়, যা পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দেয়। মঞ্চ থেকে এই ভয়াবহ দৃশ্য দেখে বিজয় তার ভাষণ থামিয়ে দেন। তিনি বারবার সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন। এক পর্যায়ে নিজের বাস থেকে ভিড়ের দিকে পানির বোতল ছুঁড়ে মারতে শুরু করেন, আর আহতদের সাহায্য করার জন্য পুলিশের কাছে আবেদন জানান। কিন্তু একজন নেতার এই ব্যক্তিগত প্রচেষ্টা তখন প্রাতিষ্ঠানিক ব্যর্থতার সামনে ছিল খুবই সামান্য। অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু মানুষের সমুদ্র ভেদ করে এগোনো ছিল প্রায় অসম্ভব। স্বয়ংসেবকরা মানব শৃঙ্খল তৈরি করে পথ করে দেওয়ার আগেই যা ঘটার ঘটে গিয়েছিল। দুর্ঘটনার পরের কয়েক ঘণ্টা ছিল শুধুই বিভ্রান্তি আর আতঙ্ক। অবশেষে সরকারি পরিসংখ্যানে যে চিত্র উঠে আসে তা ছিল মর্মান্তিক। ৩৯ জন মৃত, যাদের মধ্যে 18 জন নারী এবং 10 জন শিশু। শতাধিক মানুষ আহত। কারুরের হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। পার্শ্ববর্তী জেলাগুলো থেকে চিকিৎসক দল পাঠাতে হয়। এই মানবিক সংকটের আবহে শুরু হয় রাজনৈতিক কাদা ছড়াছড়ি। শাসক দল ডিএমকে এই দুর্ঘটনার জন্য সরাসরি বিজয় এবং তার দলকে দায়ী করে। তাদের অভিযোগ, এটি ছিল ফৌজদারি অবহেলা। আরও বেশি ভিড় দেখিয়ে রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য ইচ্ছাকৃতভাবে সমাবেশ বিলম্বিত করা হয়েছিল। অন্যদিকে বিজেপি এর জন্য রাজ্যের ডিএমকে সরকারের প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করে। তাদের অভিযোগ, সরকার বিরোধী দলের কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই রাজনৈতিক তরজার মাঝে থালাপতি বিজয় গভীর শোক প্রকাশ করলেও দুর্ঘটনার দায় স্বীকার না করা এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার জন্য তিনি তীব্রভাবে সমালোচিত হন। একজন নেতা হিসেবে তার কাছ থেকে মানুষ শুধু সমবেদনাই নয়, দায়বদ্ধতাও আশা করেছিল। রাজনৈতিক চাপ এবং জনরোষের মুখে তামিলনাড়ু সরকার দ্রুত পদক্ষেপ নেয়। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন নিহতদের পরিবারকে 10 লক্ষ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা করেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জাগদীশানের নেতৃত্বে 1 জন সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়।
আয়োজকদের বিরুদ্ধে অপরাধমূলক নরহত্যার চেষ্টার মতো গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই তদন্ত কি শুধুই কয়েকজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? কারুর ট্র্যাজেডি কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি মানবসৃষ্ট বিপর্যয়। এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভারতের রাজনৈতিক সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল। কোনো নেতার জনপ্রিয়তা কখনোই মানুষের জীবনের নিরাপত্তার বিকল্প হতে পারে না। এই ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, রাজনৈতিক দলগুলোকে ভিড় ব্যবস্থাপনার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করতে হবে। পরিহাসের বিষয় হলো, এই ঘটনার মাত্র 1 সপ্তাহ আগেই বিজয়ের দল একটি কঠোর আচরণবিধি জারি করেছিল, যেখানে শিশু, নারী ও অসুস্থদের সমাবেশে আসতে নিষেধ করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশিকা যে শুধুই কাগজে কলমে ছিল, কারুরের ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। বিচারপতি অরুণা জগদীশন, তাদের তদন্ত কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। হয়তো কয়েকজন দোষী প্রমাণিত হবে, কিন্তু যে 39টি প্রাণ ঝরে গেল, তারা কি ন্যায় বিচার পাবে? কারুরের এই মর্মান্তিক ঘটনা একটি বড় প্রশ্ন রেখে গেছে। ভারতে কি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কাছে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই? যদি এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে জনসভার জন্য একটি বাধ্যতামূলক নিরাপত্তা বিধি তৈরি এবং প্রয়োগ না করা হয়, তাহলে ধরে নিতে হবে আমরা কিছুই শিখিনি, আর এই ব্যর্থতার দায় আমাদের সবার। কারুর ট্র্যাজেডির উপর আমাদের এই বিশেষ প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ। এই বিষয়ে আপনার মতামত কি, তা আমাদের কমেন্ট সেকশনে জানান। আরও এমন গভীর বিশ্লেষণের জন্য শর্টসাপকে সাবস্ক্রাইব করুন। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।